আচ্ছা, সম্পত্তির মালিকানা নিয়ে ঝামেলা সম্ভবত আমাদের জীবনের অন্যতম বড় একটা টেনশন। যখন একটা বাড়ি বা জমি নিয়ে দুটো পক্ষই নিজের নিজের দাবি জানায়, তখন ব্যাপারটা শুধু আর আইনি লড়াই থাকে না, হয়ে ওঠে একটা বিরাট মানসিক চাপ। তো আজকে আমরা এটাই দেখব যে ভারতের আইন ব্যবস্থা ঠিক কিভাবে এই জটিল সমস্যার সমাধান করে। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তর কিন্তু অনেকের জীবন বদলে দিতে পারে। ভাবুন তো, যখন দুজন মানুষ একই সম্পত্তির ওপর নিজের অধিকার দাবি করছে, আদালত কার কথা শুনবে? কিসের ভিত্তিতে ঠিক হবে যে আসল মালিককে? এই সব জটিল প্রশ্নের উত্তরই কিন্তু লুকিয়ে আছে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে, যার নাম টাইটেল স্যুট। তাহলে এই টাইটেল স্যুট জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা এক ধরনের দেওয়ানি মামলা। যখন কোনো সম্পত্তি নিয়ে বিতর্ক তৈরি হয়, তখন নিজের মালিকানার আইনি স্বীকৃতি বা টাইটেল প্রতিষ্ঠা করার জন্য এই মামলা ফাইল করা হয়। এটাই সে আইনি অস্ত্র যা মালিকানার সব দ্বন্দ্বের অবসান ঘটায়। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে ঢোকা যাক। এই টাইটেল স্যুটের আইনি ভিত্তিটা ঠিক কি? অনেকেই ভাবেন যে এই মামলা শুধু এটা প্রমাণ করার জন্য যে আমিই মালিক, কিন্তু ব্যাপারটা ঠিক এতটা সোজাসাপটা নয়। এর সাথে আরও অনেক কিছু জড়িত থাকতে পারে। যিনি মামলা করছেন, অর্থাৎ বাদী, তিনি এর মাধ্যমে আরও অনেক কিছু চাইতে পারেন। দেখুন, একটা টাইটেল স্যুটের বেশ কয়েকটা লক্ষ্য থাকতে পারে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, দুই ভাই বোন আনিয়া আর বেনের মধ্যে তাদের পৈতৃক বাড়িটা নিয়ে ঝামেলা চলছে। এখন আনিয়া যখন মামলাটা করবে, সে শুধু চাইবে না যে আদালত তাকে মালিক বলে ঘোষণা করুক, সে চাইবে বাড়ির দখল ফিরে পেতে। সে এটাও চাইবে যেন বেন ভবিষ্যতে ওই সম্পত্তিতে আর কোনোদিন হস্তক্ষেপ করতে না পারে, যার জন্য একটা স্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করতে পারে। এই যে দেখছেন 12 বছর, এটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। ভারতের লিমিটেশন অ্যাক্ট 1963 অনুযায়ী সম্পত্তির দখল ফিরে পাওয়ার জন্য মামলা করার একটা সময়সীমা আছে। যদি কেউ আপনার সম্পত্তিতে 12 বছরের বেশি সময় ধরে কোনো রকম বাধা ছাড়াই সবার সামনে আপনার মালিকানা অস্বীকার করে বসবাস করে, তাহলে সে কিন্তু অ্যাডভার্স পজেশন বা বিরুদ্ধ দখলের ভিত্তিতে মালিকানার দাবি করে বসতে পারে। এই জন্যই বলে, নিজের অধিকার নিয়ে ঘুমিয়ে থাকলে আইন আপনাকে সাহায্য করবে না, তাই সময়মতো ব্যবস্থা নেওয়াটা ভীষণ জরুরি। বেশ, তাহলে মামলাটা কোর্টে ঠিক কিভাবে শুরু হয়? কোন কাগজপত্র দিয়ে এই লম্বা আইনি লড়াইয়ের চাকাটা প্রথম ঘোরে? আদালতের এই প্রথম পদক্ষেপগুলোই কিন্তু পুরো মামলার ভিতটা তৈরি করে দেয়। চলুন সেগুলোই একবার দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা শুরু হয় বাদীর আর্জি বা প্লেন্ট দাখিল করার মধ্যে দিয়ে। আমাদের উদাহরণে আনিয়া তার সমস্ত অভিযোগ, প্রমাণ আর ঘটনার বিবরণ দিয়ে আদালতে যে মূল আবেদনপত্রটা জমা দেবে, সেটাই হলো আর্জি। এরপর আদালত বেনের কাছে পাঠাবে সমন, যেটা হলো মামলায় হাজির হওয়ার জন্য একটা অফিসিয়াল নোটিশ। সমন পাওয়ার পর বেনকে তার জবাব, অর্থাৎ লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট জমা দিতে হবে। সেখানে সে আনিয়ার প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করে নিজের সপক্ষে যুক্তি দেবে। আরজি আর লিখিত জবাব জমা দেওয়ার পরেই কিন্তু বিচার শুরু হয়ে যায় না। এর মাঝের যে সময়টা, যেটাকে বলে ইন্টারলকেটরি স্টেজ, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে আদালতকে দেখতে হয় যেন মামলার রায় আসার আগে পর্যন্ত সম্পত্তিটা সুরক্ষিত থাকে আর কোনো পক্ষই যেন অন্যায়ভাবে কোনো সুবিধা নিতে না পারে। এর জন্যে কিছু অন্তর্বর্তীকালীন আদেশ জারি করা হয়। এই পর্যায়ে সবথেকে পাওয়ারফুল একটা টুল হলো ইনজাংশন বা নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞাটা হলো অনেকটা একটা পজ বাটনের মতো, মানে মামলা চলাকালীন স্থিতাবস্থা বজায় রাখা। যেমন আনিয়া বেনের বিরুদ্ধে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে, যাতে মামলার রায় না আসা পর্যন্ত বেন তাকে বাড়ি থেকে বের করে দিতে না পারে। অন্যদিকে স্থায়ী নিষেধাজ্ঞা হলো মামলার একদম শেষে দেওয়া একটা ফাইনাল অর্ডার। এবার আমরা ঢুকছি মামলার একেবারে হার্টে, অর্থাৎ বিচার বা ট্রায়াল পর্বে। এখানেই সমস্ত প্রমাণ দাখিল করা হবে, সাক্ষীদের জেরা করা হবে, আর যুক্তিতর্কের মাধ্যমে আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করা হবে। বিচার শুরু হবার ঠিক আগে বিচারক দুই পক্ষের বক্তব্য শুনে কয়েকটা মূল প্রশ্ন তৈরি করেন, যেগুলোকে বলে বিচার্য বিষয় বা ইস্যুজ। এগুলোই হলো সেই পয়েন্ট যার উপর ভিত্তি করে পুরো মামলাটা এগোবে। যেমন একটা প্রশ্ন হতে পারে, আনিয়া কি সত্যি এই বাড়ির আইনসম্মত মালিক? অথবা বেলের জমা দেওয়া দলিলটা কি আসলে পুরো বিচার প্রক্রিয়াটাই হলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার একটা লম্বা সফর। বিচার পর্বে প্রথমে বাদী মানে আনিয়া তার সমস্ত প্রমাণ দাখিল করবে। তারপর বেনের আইনজীবী তাকে আর তার সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিনেশন করবে। আর এই জেরাটাই হলো সত্যিটা যাচাই করার আসল পরীক্ষা, একটা স্ট্রেস টেস্টের মতো। একই জিনিস বেনের ক্ষেত্রেও হবে। সব শেষে দুই পক্ষের আইনজীবী তাদের ফাইনাল আর্গুমেন্টস বা চূড়ান্ত সওয়াল জবাব পেশ করবেন।
চূড়ান্ত সওয়াল জবাব শোনার পর চূড়ান্ত সেই মুহূর্তটা আসে, বিচারকের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা দুটো অংশে আসে, একটা হলো রায় বা জাজমেন্ট আর অন্যটা হলো ডিক্রি। যদিও শব্দ দুটো প্রায় একসাথেই ব্যবহার হয়, এদের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। চলুন দেখি সেটা কি। তাহলে এদের মধ্যে মূল ফারাকটা কোথায়? জাজমেন্ট বা রায় হলো বিচারকের সিদ্ধান্তের পেছনের পুরো গল্পটা, অর্থাৎ কেন তিনি এই সিদ্ধান্তে এলেন তার একটা বিস্তারিত ব্যাখ্যা। আর ডিক্রি হলো সেই রায়ের একদম সারসংক্ষেপ, অর্থাৎ কি সিদ্ধান্ত নেওয়া হলো। যেমন আদালত ঘোষণা করছে যে আনিয়া এই সম্পত্তির মালিক, এই এক পাতার ডিক্রিটাই হলো আসল কার্যকরী নথি। কিন্তু ট্রায়াল কোর্টের রায়ই সবসময় শেষ কথা নয়। যদি কোনো পক্ষ এই রায়ে খুশি না হয়, তাদের কাছে কিন্তু উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকে। আবার যে পক্ষ জিতেছে তাকেও কিন্তু ডিক্রি কার্যকর করার জন্য আলাদা পদক্ষেপ নিতে হয়। ধরুন আনিয়া মামলা জিতে গেল, কিন্তু বেন কিছুতেই বাড়ি ছাড়ছে না। তখন কি হবে? আনিয়াকে ডিক্রিটা বলবৎ করার জন্য একটা এক্সিকিউশন পিটিশন বা জারির মামলা করতে হবে। তখন আদালত প্রয়োজনে পুলিশি সাহায্য নিয়ে বেনকে বাড়ি থেকে বের করে আনিয়াকে তার বাড়ির দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর এই যে আপিলের স্তরগুলো দেখছেন, ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে প্রথমে জেলা আদালতে ফার্স্ট আপিল করা যায়, জেলা আদালতে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে সেকেন্ড আপিল করা যায়। কিন্তু একটা শর্ত আছে, শুধুমাত্র যদি কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন জড়িত থাকে তবেই। হাইকোর্ট সাধারণত নতুন করে ঘটনার গভীরে যায় না, আর সবশেষে তো দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট আছেই। বোঝাই যাচ্ছে একটা টাইটেল স্যুট বেশ দীর্ঘ আর জটিল একটা যাত্রা। এটা ধৈর্য, সঠিক কাগজপত্র আর পোক্ত প্রমাণের এক কঠিন পরীক্ষা। কিন্তু দিনের শেষে সম্পত্তির মালিকানা নিয়ে যাবতীয় বিতর্কের ইতি টানার এটাই একমাত্র আইনি রাস্তা। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের সবথেকে বড় শিক্ষাটা কি? সম্ভবত এটাই যে সম্পত্তির মালিকানা শুধু একটা দলিলে আটকে থাকে না। আসল কথা হলো সেই দলিলকে রক্ষা করার জন্য সময়মতো সঠিক আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। নিজের অধিকার রক্ষার জন্য কি আমরা প্রস্তুত?